হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য আবারও পর্ষদের টেস্ট পেপারের ইংলিশের আরেকটা পেজের ভিডিও নিয়ে চলে এসেছি। পর্ষদের টেস্ট পেপারটা পুরোটা সলভ করছিলাম আমি। প্রত্যেকটা পেজে সিন আনসিন গ্রামার রাইটিং সবই করিয়ে দিচ্ছি। আর এবিটিএ টেস্ট পেপার তো আমি পুরোটা সলভ করেই দিয়েছি। একেবারে যতগুলো পেজ ছিল প্রত্যেকটা পেজে সিন আনসিন গ্রামার রাইটিং করিয়ে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। আর অনেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আজকে আমি পর্ষদের টেস্ট পেপারের যে ভিডিওটা করাবো সেটা হলো ৭৮ নাম্বার পেজে যে স্কুলের সেটটা রয়েছে, ক্যানিং মডেল স্কুলের একটা সেট, এটা সেট 10 নম্বর সেট। তো এই সেটটা পুরোটা সলভ করব সিন আনসিন গ্রামার রাইটিং সহ। তোমরা পুরো ভিডিওটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা। প্রথমে আমি সিন পোর্শনটা করাবো। এটা রয়েছে আবার ডায়নামিক আইটের একটা অংশ। তো দেখে নিই কী প্রশ্ন আছে। মাল্টিপল চয়েস কোশ্চেনের প্রথমে রয়েছে, ইন সামার দ্য বিঘা মুন ইজ অলওয়েজ। সামারে গ্রীষ্মকালে বিঘা মুন সবসময় কীরকম লাগে? পেল, গ্লুমি, প্লেজেন্ট, নাই হিডিয়াস। প্লেজেন্ট লাগে, খুব সুন্দর দেখতে লাগে, তাহলে অপশন সি। ডিক, মিমি, এ বয় অন দ্য মেনল্যান্ড, এ বয় অন দ্য আইল্যান্ড, এ বয় অন দ্য মেনল্যান্ড টট ক্লড হাউ টু মেক কাইটস। তাহলে কে ঘুড়ি বানানো শিখিয়েছিল ক্লডকে? এ বয় অন দ্য মেনল্যান্ড, মেনল্যান্ডের একটা ছেলে, তাহলে এটা হয়ে যাবে অপশন ডি। এরপরে দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি ইজ, এই গল্পের ন্যারেটার বা বক্তাকে? ফিলিপ্পা, মিমি, ক্লড না অ্যানোনিমাস? ফিলিপ্পা হচ্ছে বক্তা, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ এ অর এন, ঘুড়িটা কি দিয়ে আটকানো ছিল? এনভেলপ, লেটার, ফ্যাব্রিক না নিউজ পেপার? তা লেটার দিয়ে চেটানো ছিল, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, লেটার। দ্য কাইট soared আপ লাইক এ বার্ড অ্যাজ দ্য উইন্ড ওয়াজ, ঘুড়িটা পাখির মতো উড়ে গেছিল কারণ বাতাসটা ছিল ফেভারেবল, আনফেভারেবল, হস্টাইল না অ্যাডভার্স? ফেভারেবল উইন্ড ছিল, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, দেখো শূন্যস্থান পূরণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে। প্রথমে আছে, লাস্ট সামার ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার ওয়্যার ড্যাশ। গত গ্রীষ্মে ক্লড এবং ন্যারেটার ঘুড়ি সম্পর্কে পাগল ছিল, তাহলে এটা হবে ক্রেজি অ্যাবাউট কাইটস। লাস্ট সামার ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস। নেক্সট, অ্যাজ ফিলিপ্পা ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস ড্যাশ। যখন ফিলিপ্পা ঘর থেকে ঘুড়িটা নিয়ে আসছিল তখন সে হোঁচট খেলো এবং পড়ে গেল, তাহলে সি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। নেক্সট, ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, ক্লড দাঁড়িয়ে ছিল উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। ক্লড একটা হাতে ঘুড়ির সুতো নিয়ে দাঁড়িয়েছিল এবং তাকে সে বোকার মতো দাঁড়িয়েছিল, বোকা বোকা লাগছিল। আচ্ছা, এরপরে চলে আসবো এই যে বক্সটা চারটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে। দেখো স্টেটমেন্ট আর রিজন লেখা আছে, স্টেটমেন্ট লিখতে হবে, যেটা স্টেটমেন্ট লেখা আছে রিজন লিখতে হবে। তো প্রথমটা রিজন লেখা আছে, কি লেখা আছে? কারণ দ্য ন্যারেটার ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। তার স্টেটমেন্ট কি? এটা হবে, এ বিগ হোল ওয়াজ মেড অন দ্য কাইট, একটা বড় গর্ত ঘুড়ির মধ্যে তৈরি হয়েছে। তার ফলেই তো, তার কারণ হচ্ছে ন্যারেটার হোঁচট খেয়ে পড়ে গেছিলো। তারপরে দেখো, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার টুক অ্যান ওল্ড লেটার টু মেন্ড দ্য ড্যামেজ কাইট। যে ঘুড়িটা খারাপ হয়ে গেছিলো, ছিঁড়ে গেছিলো, সেটাকে সারাই করার জন্য ক্লড এবং ন্যারেটার একটা পুরনো চিঠি নিয়েছিল। তার কারণ কি? কারণ তারা ঘুড়িটা সারাই করার জন্য খুব তাড়াহুড়ো করছিল, তাহলে এটা হবে, দে ওয়্যার ইন এ হারি টু ফিক্স দ্য কাইট। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা পোয়েম সেকশন চলে আসবো। দেখো এখানে ফেবল কবিতার অংশ তুলে দেওয়া হয়েছে। তো এখান থেকে প্রথমে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে। প্রথম প্রশ্ন, বার্ন হিয়ার রেফার্স টু। বার্ন বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? দ্য মাউন্টেন, দ্য স্কুইরেল, দ্য বিগ ওয়ান, দ্য নাট। বার্ন বলতে এখানে স্কুইরেলকে বোঝানো হয়েছে, তাহলে অপশন বি। দ্য স্কুইরেল ইজ ডুবিয়াস, সার্টেন, আনসার্টেন, কিউরিয়াস। স্কুইরেল কি ছিল? খুবই সার্টেন ছিল, নিশ্চিত, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অ্যাবাউট দ্য এনর্মিটি অফ দ্য মাউন্টেন, মাউন্টেনের বড় বা মাউন্টেন যে বড় সেই নিয়ে স্কুইরেল সার্টেন ছিল। নেক্সট, দ্য স্মল সাইজ অফ দ্য স্কুইরেল ইজ ম্যাটার অফ। স্কুইরেলের যে ছোট সাইজ সেটা কীরকম ম্যাটার অফ ডিসগ্রেস, এম্বারাসমেন্ট, অনার অ্যান্ড গ্লোরি, সাকসেস টু দ্য স্কুইরেল। স্কুইরেলের কাছে তার ছোট হওয়াটা হচ্ছে একটা অনার অ্যান্ড গ্লোরি, এটা হবে অপশন সি। নেক্সট, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ অর অ্যান। মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে কী হয়েছিল? অ্যাকর্ড, ডিসএগ্রিমেন্ট, ইউনিটি না ফ্রেন্ডশিপ? ডিসএগ্রিমেন্ট হয়েছিল, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। তাদের নিজেদেরকে নিয়ে একটা ডিসএগ্রিমেন্ট হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো দুটো প্রশ্ন রয়েছে।
প্রথম প্রশ্ন, হাউ মেনি টাইমস ডিড দ্য মাউন্টেন স্পিক ইন দ্য পোয়েম অ্যান্ড ওয়েন? কতবার মাউন্টেন এই কবিতায় কথা বলেছে এবং কখন বলেছে? দেখো, দ্য মাউন্টেন স্পোক অনলি ওয়ান টাইম অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম। মাউন্টেন একবারই কথা বলেছে, একেবারে কবিতার শুরুতে। নেক্সট, হাউ ডাজ দ্য স্কুইরেল ডিফেন্ড ইটসেলফ এগেনস্ট দ্য বিগ মাউন্টেন? বড় পর্বতের সামনে স্কুইরেল নিজেকে কিভাবে ডিফেন্ড করেছে? দেখো, এর উত্তর হয়ে যাবে, দ্য স্কুইরেল ডিফেন্ডস ইটসেলফ এগেনস্ট দ্য বিগ মাউন্টেন বাই সেইং দ্যাট দো ইট ইজ স্মল, it is more lively and energetic. If it cannot carry forest on its back, neither the mountain can crack a nut. তাহলে কি বলেছে না, যদিও বা সে ছোট কিন্তু সে অনেক বেশি এনার্জেটিক এবং অনেক বেশি প্রাণচঞ্চল। আর সে যদিও বা পর্বতের মতো জঙ্গলকে পিঠে বয়ে নিয়ে যেতে পারে না, কিন্তু জঙ্গলও তার মতো বাদাম ভাঙতে পারে না। তো এটা বলেই সে নিজেকে ডিফেন্ড করেছে মাউন্টেনের সামনে। সিন কমপ্লিট হলো, এরবারে চলে আসবো আমরা রাইট আনসিনে। তাহলে এখানে আনসিনটা আমি প্রথমে পড়ে মানে বলবো, তারপরে আমি প্রশ্নগুলো করাবো। দেখো, Maharashtra and Gujarat reported a case each of the Omicron variant of COVID-19 on Saturday. শনিবার কোভিড-19 এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন, সেই ওমিক্রনের দুটো কেস ধরা পড়েছে মহারাষ্ট্র এবং গুজরাট দু জায়গাতেই। One, a 33-year-old man from Mumbai, Dombivli, who had travelled to South Africa last month, and the other is 72 years old Zimbabwe resident visiting his native Jamnagar. তাহলে প্রথম জন হচ্ছে 33 বছর বয়সী একজন মানুষ, যিনি মুম্বাইয়ের ডোম্বিলিতে থাকেন এবং তিনি সাউথ আফ্রিকায় ট্রাভেল করেছিলেন গত মাসে। আর আরেকজন হচ্ছে 72 বছর বয়সী জিম্বাবুয়ের একজন রেসিডেন্ট, যিনি তার নেটিভকে তার আত্মীয় স্বজনকে সাথে দেখা করতে জামনগরে এসেছিলেন। দিস টেক্স ইন্ডিয়াস ট্যালি অফ কনফার্মড ওমিক্রন কেসেস সো ফার টু 4। এই দুজনকে নিলে বর্তমানে ভারতবর্ষে ওমিক্রনের কনফার্ম কেসের সংখ্যা হলো 4। বোথ পেশেন্টস আর ইন স্টেবল কন্ডিশন। দুজন পেশেন্টই কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। হেলথ অফিসিয়ালস ইন মুম্বাই অ্যান্ড আহমেদাবাদ সেড। আহমেদাবাদ এবং মুম্বাইয়ের হেলথ অফিসাররা এই কথাই বলেছেন যে দুজনেই স্থিতিশীল অবস্থায় রয়েছে। Two people who had accompanied the septuagenarian to Jamnagar by the road after he had landed at Ahmedabad airport on November 28 have since tested negative. দুজন সঙ্গী যারা ওই 70 ঊর্ধ্ব মানে 72 বছর বয়সী যে লোকটা যাকে জামনগর এসেছিল, সেই জামনগরে যারা তাকে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে গাড়িতে করে নিয়ে গেছিলো তার দুজন সঙ্গী, তার 28শে নভেম্বর তাদের কিন্তু টেস্টের রিপোর্ট এখনও পর্যন্ত নেগেটিভই আছে। দে আর ইন আইসোলেশন অ্যান্ড আন্ডার অবজারভেশন। তাদেরকে আইসোলেট করা হয়েছে এবং অবজারভেশনে রাখা হয়েছে। The Dombivli resident, a merchant navy engineer, had travelled to Mumbai from Cape Town via Delhi on November 24. ডোম্বিলির যে রেসিডেন্ট সে একজন মার্চেন্ট নেভি ইঞ্জিনিয়ার এবং তিনি কেপ টাউন থেকে মুম্বাই এসেছিলেন দিল্লি হয়ে 24শে নভেম্বর। হেলথ অফিসিয়াল সেড হি ওয়াজ নট ভ্যাকসিনেটেড বাট ডিড নট হ্যাভ এনি সিমটমস। হেলথ অফিসাররা বলছেন যে তার এখনও ভ্যাকসিন নেওয়া হয়নি, কিন্তু তার মধ্যে কোনো সিমটমও নেই। 60 of the patient's primary and secondary contacts, including 24 co-passengers on the Delhi Mumbai flight, have been traced and found negative for COVID, State Surveillance Officer Dr. Pradeep Apte said. State রাজ্যের যে স্বাস্থ্য নজরদারির যে অফিসার তিনি ডক্টর প্রদীপ আপ্তে তিনি জানান যে 60 পেশেন্ট প্রাইমারিলি 40 জন পেশেন্ট যারা প্রাইমারিলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন, তার মধ্যে 25 জন কো প্যাসেঞ্জারও রয়েছে যারা দিল্লি মুম্বাই ফ্লাইটে ছিলেন তার সাথে। তাদের সবারই কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসছে এবং তাদেরকে টেস্ট করার পর নেগেটিভ এসেছে। ঠিক আছে, আচ্ছা। বিএমসি অ্যাডিশনাল কমিশনার সুরেশ কাকানি said one more person with a possible Omicron infection was quarantined during the day. বিএমসি অ্যাডিশনাল কমিশনার সুরেশ কাকানি বলেছেন যে আরও একজন ব্যক্তি যাকে মানে সন্দেহ করা হচ্ছে যে তার মধ্যে ওমিক্রনের ইনফেকশন রয়েছে, তাকেও আজকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তো এই হচ্ছে আনসিন। এবারে চলো প্রশ্ন দেখে নিই। ডোম্বিলি ইজ এ সিটি লোকেটেড নিয়ার। ডোম্বিলি হচ্ছে এমন একটা শহর, সেটা কোথায় অবস্থিত, কোন শহরের কাছে? মুম্বাই, জামনগর, আহমেদাবাদ না দিল্লি? এটা উত্তর হয়ে যাবে মুম্বাই, অপশন এ মুম্বাই।
সঠিক উত্তর। নেক্সট, দ্য ম্যান ফ্রম মুম্বাই হ্যাড ট্রাভেল টু, যে মানুষটি মুম্বাই থেকে এসেছিলেন সেটা কোথায় ট্রাভেল করেছিল? জিম্বাবুয়ে, গুজরাট, সাউথ আফ্রিকা না দিল্লি? তিনি সাউথ আফ্রিকায় গেছিলেন, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য সেপ্টাজেনারিয়ান ইনফেক্টেড উইথ দ্য ওমিক্রন ভ্যারিয়েন্ট অফ কোভিড-19 ইজ এ রেসিডেন্ট অফ, 70 ঊর্ধ্ব যে ব্যক্তি যাকে ওমিক্রনের ভ্যারিয়েন্ট যার মধ্যে ধরা পড়েছে তিনি কোথাকার রেসিডেন্ট? কেপটাউন, জিম্বাবুয়ে, দিল্লি না দম্বেলি? এটা হয়ে যাবে তিনি জিম্বাবুয়ের রেসিডেন্ট, তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান বি। The 72 years old Zimbabwe resident was accompanied on his journey to Jamnagar by 4 persons, 25 persons, 1 person or 2 person. জিম্বাবুয়ের রেসিডেন্ট যা তার জার্নি জামনগর যাওয়ার যে জার্নি সেখানে কতজনের সংস্পর্শে এসেছিলেন? মোট তিনি আমরা দেখেছি যে তিনি 2জন পার্সনের সাথে গাড়ি করে গেছিলেন, তাহলে এটা হয়ে যাবে অপশান ডি, 2 person. দ্য মার্চেন্ট নেভি ইঞ্জিনিয়ার ইনফেক্টেড উইথ ওমিক্রন ভ্যারিয়েন্ট অফ কোভিড-19 ওয়াজ, মার্চেন্ট নেভি ইঞ্জিনিয়ার যিনি ওমিক্রনের ভ্যারিয়েন্ট কোভিড-19-এর যে ভ্যারিয়েন্ট ওমিক্রন তাতে ইনফেক্টেড হয়েছিলেন তিনি ছিলেন ফুললি ভ্যাকসিনেটেড, পার্শিয়ালি ভ্যাকসিনেটেড, নট ভ্যাকসিনেটেড অ্যাট অল, রিল্যাক্টেন্ট টু গেট ভ্যাকসিনেটেড। ভ্যাকসিনেটেড ছিলেন না, ভ্যাকসিন তার নেওয়া হয়নি, তাহলে এটা হয়ে যাবে নট ভ্যাকসিনেটেড অ্যাট অল, অপশান সি। The name of the state surveillance officer in Maharashtra is, মহারাষ্ট্রের স্টেট সার্ভেলেন্স অফিসারের নাম কি? ডক্টর প্রদীপ আওতে, সুরেশ কাকানি, বিএমসি না ওমিক্রন? এটা হয়ে যাবে ডক্টর প্রদীপ আওতে, অপশান এ। এরপরে আছে ট্রু ফলস সাথে সাপোর্টিং সেন্টেন্স। প্রথমে রয়েছে সো ফার ইন্ডিয়া হ্যাজ 2 কনফার্মড কেসেস অফ দ্য ওমিক্রন ভ্যারিয়েন্ট, বর্তমানে ভারতবর্ষে ওমিক্রন কেসের সংখ্যা হচ্ছে 2জন, এটা হবে ফলস। আর এর সাপোর্টিং সেন্টেন্স এই লাইনটা লিখবে, দিস টেক্স ইন্ডিয়াস ট্যালি কনফার্মড ওমিক্রন কেসেস সো ফার টু 4। এরপর 2 নম্বরে দ্য 2 পিপল অ্যাকম্প্যানিং দ্য জিম্বাবুয়ে রেসিডেন্ট হ্যাভ বিন টেস্টেড নেগেটিভ, যে 2জন ব্যক্তি জিম্বাবুয়ে রেসিডেন্টকে একসাথে গেছিল জামনগর, মানে যে একসাথে যে সঙ্গী হয়েছিল সঙ্গ দিয়েছিল তার জার্নিতে, তাদের টেস্টের রিপোর্ট নেগেটিভ এসছে, এটা হবে ট্রু। আর এর সাপোর্টিং সেন্টেন্সে তোমরা এই লাইনটা লিখবে, এই যে টু এখান থেকে লিখবে, 2 people who had accompanied the septuagenarian to Jamnagar by road after he had landed to Ahmedabad airport on November 28 have since tested negative. এরপরে 3 নম্বরে দ্য মার্চেন্ট নেভি ইঞ্জিনিয়ার কেম ডিরেক্টলি ইন কন্ট্যাক্ট উইথ 60 পিপল, মার্চেন্ট নেভি ইঞ্জিনিয়ার প্রত্যক্ষভাবে 60 জনের সংস্পর্শে এসেছেন, এটা হয়ে যাবে ফলস। আর এর সাপোর্টিং সেন্টেন্সে তোমরা এই লাইনটা লিখে দেবে, 60 of patients primarily and secondarily contacts including 25 co-passengers of the Delhi-Mumbai flight have been traced and found negative for COVID. এরপরে আমরা চলে আসবো সি এর দাগের প্রশ্ন। এখানে 4টে প্রশ্ন আছে, চলো উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য 2 পেশেন্টস ইনফেক্টেড উইথ ওমিক্রন ভ্যারিয়েন্ট অফ কোভিড-19? কোভিড-19-এর যে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন, সেখানে সেই ওমিক্রনে আক্রান্ত হওয়া 2জন ব্যক্তির বর্তমান অবস্থা কীরকম? দেখো, বোথ দ্য পেশেন্টস আর ইন স্টেবল কন্ডিশন হু আর ইনফেক্টেড উইথ ওমিক্রন ভ্যারিয়েন্ট অফ কোভিড-19, 2জন পেশেন্টই যারা কোভিড-19 নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত হয়েছিল তাদের 2জনের অবস্থাই এখন স্থিতিশীল। পরের প্রশ্ন, হু রিমেইনড অ্যাসিমটোমেটিক ইন স্পাইট অফ গেটিং ইনফেক্টেড উইথ ওমিক্রন? ওমিক্রনে ইনফেক্টেড হওয়া সত্ত্বেও কে অ্যাসিমটোমেটিক রয়েছে, তার মধ্যে কোনো সিমটম পাওয়া যায়নি? দেখো, দ্য ডম্বেলি রেসিডেন্ট এ মার্চেন্ট নেভি ইঞ্জিনিয়ার রিমেইনড অ্যাসিমটোমেটিক ইন স্পাইট অফ গেটিং ইনফেক্টেড উইথ ওমিক্রন, ওমিক্রনে আক্রান্ত হওয়া সত্ত্বেও ডম্বেলির যে রেসিডেন্ট যিনি একজন মার্চেন্ট নেভি ইঞ্জিনিয়ার তিনি অ্যাসিমটোমেটিক রয়েছেন। 3 নম্বর প্রশ্ন, হাউ মেনি কনফার্মড ওমিক্রন কেসেস হ্যাভ বিন রিপোর্টেড ইন্ডিয়াতে, ভারতে কতগুলো ওমিক্রনের কেস ধরা পড়েছে? দেখো, 4 কনফার্মড ওমিক্রন কেসেস হ্যাভ বিন রিপোর্টেড ইন ইন্ডিয়া, 4টি ওমিক্রনের কেস ধরা পড়েছে ভারতবর্ষে। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন কেপ্ট ইন আইসোলেশন ফর অবজারভেশন, কাকে অবজারভেশনের জন্য আইসোলেশনে রাখা হয়েছে? এর উত্তর হবে 2 people who had accompanied the septuagenarian to Jamnagar by the road after he had landed at Ahmedabad airport on November 28 have since tested negative and has been kept in isolation for observation. তাহলে যে 2জন ব্যক্তি ওই 70 ঊর্ধ্ব ব্যক্তিকে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে জামনগরে বাই কার বা গাড়িতে সঙ্গ দিয়েছিলেন 28 নভেম্বর, তাদের 2জনের টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে এবং তাদেরকে আইসোলেট করে রাখা হয়েছে অবজারভেশনে রাখা হয়েছে। ক্লিয়ার এতটা?
এরপরে আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। প্রথমে রয়েছে দেখো ভার্বের সঠিক ফর্ম বেছে লিখতে হবে। টিমস অফ এনডিআরএফ অ্যান্ড আদার সেন্ট্রাল ও স্টেট এজেন্সিজ ড্যাশ ইন ফুল স্ট্রেংথ অন ফ্রাইডে ফর রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন ইন অ্যান্টিসিপেশন অফ সাইক্লোন Javad, which is likely to dash North Andhra Pradesh, South Orissa coast by Saturday morning at wind speed of up to 90 to 100 kmph along with heavy rain. তাহলে এটা হবে সেন্ট্রাল অ্যান্ড স্টেট এজেন্সিজ ওয়ার ডিপ্লয়েড। তারপরে অফ সাইক্লোন জাভাদ হুইচ ইজ লাইকলি টু হিট, টু এর পর সবসময় প্রেজেন্ট টেন্স হয়, তাহলে টু হিট, এটা খুব সোজা, টু হিট। তারপরে দ্য সাইক্লোন ইজ লাইকলি টু ড্যাশ ল্যান্ডফল নিয়ার পুরী ইন উড়িষ্যা অ্যারাউন্ড সানডে নুন, এটা হবে লাইকলি টু, আবার টু আছে, টু মেক হয়ে যাবে, তাহলে টু এর পর সবসময় প্রেজেন্ট টেন্স হয়, তাহলে মেক লিখলাম। তাহলে প্রথমে হবে ওয়্যার ডিপ্লয়েড, তারপরে হিট, আর তারপরে হবে মেক। এরপরে দেখো আর্টিকেল প্রিপোজিশন বসাতে হবে। দ্য ডিমান্ড ফর বুস্টার ডোজেস ড্যাশ ডক্টরস অ্যান্ড আদার হেলথ কেয়ার ওয়ার্কার্স হ্যাজ গ্রোন আফটার দ্য কর্ণাটকা ডক্টর হুইচ নো ট্রাভেল হিস্ট্রি বিকেম ড্যাশ ফার্স্ট ইন্ডিয়ান টু টেস্ট পজিটিভ টু দ্য ওমিক্রন ভ্যারিয়েন্ট। তাহলে এটা কি হবে, বুস্টার ডোজেস for doctors, booster doses for doctors, other healthcare officers who grown after the has grown after a Karnataka doctor who with no travel history became the first Indian. তাহলে প্রথমে ফোর, তারপরে এ, তারপর এটা হয়ে যাবে দ্য। এরপরে আছে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথমে আছে হোয়াই হ্যাজ দিস বিন ডান বাই ইউ, ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে এটার উত্তর হবে হোয়াই হ্যাভ ইউ ডান দিস, এটা প্যাসিভ ভয়েস ছিল, অ্যাক্টিভে করতে হলো হোয়াই হ্যাভ ইউ ডান দিস। নেক্সট আলেকজান্ডার হু ওয়াজ দ্য কিং অফ ম্যাকাডোনিয়া ইনভেডেড ইন্ডিয়া, এটাকে বলেছে কনভার্ট ইন্টু এ সিম্পল সেন্টেন্স করতে হবে, তাহলে আমরা এভাবে লিখবো আলেকজান্ডার কমা দ্য কিং অফ ম্যাকাডোনিয়া কমা ইনভেডেড ইন্ডিয়া, ঠিক আছে, সিম্পল সেন্টেন্সে হলো। এরপরে কাম ইন মেহরাব সেড টু খালিদা, চেঞ্জ দ্য ন্যারেশন চেঞ্জ করতে হবে, তাহলে আমরা লিখবো মেহরাব অর্ডার্ড খালিদা টু গো ইন, মেহরাব অর্ডার্ড খালিদা টু গো ইন। নেক্সট ফ্রেজাল ভার্ব, এখানে দেখো লিস্ট দেওয়া রয়েছে, সেই লিস্ট থেকে সঠিক ফ্রেজাল ভার্ব বসাতে হবে। প্রথমে রয়েছে ক্যান্সেলড, বাতিল হয়ে যাওয়া, এটা হবে কল্ড অফ, দেখো যেহেতু ক্যান্সেলড ছিল সেজন্য এটাও কিন্তু কল্ড হলো পাস্ট টেন্সে। তারপরে ওয়েট, অপেক্ষা করা, এটা হবে হ্যাং অন, অপেক্ষা করা। নেক্সট এক্সটিংগুইশড, নিভিয়ে দেওয়া, এটা হবে পুট আউট, ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো এই যে চারটে লাইন বা ওয়ার্ড রয়েছে তার যা মানে সে একই মানের ওয়ার্ড তোমাদের আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে। প্রথমে রয়েছে এ পার্সন হু ইজ বিটুইন 70 and 79 ইয়ার্স ওল্ড, এমন একটা ব্যক্তি যার বয়স 70 থেকে 79 মধ্যে, তাকে কি বলা হয়, সেটা হবে, তাকে বলা হয় সেপ্টাজেনারিয়ান, তাহলে এটা হয়ে গেল সেপ্টাজেনারিয়ান। নেক্সট আইসোলেটেড টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ এ ডিজিজ, একটা রোগের ছড়িয়ে পড়া থেকে হাত থেকে বাঁচানোর জন্য কাউকে আইসোলেট করে রাখা, সেটাকে কি বলা হয়, কিসে রাখা, কোয়ারেন্টাইনে রাখা, এটা আমরা সবাই এই ওয়ার্ডটার সাথে এখন খুবই পরিচিত, তাহলে এটা কোয়ারেন্টাইন। নেক্সট ভিজিলেন্স মানে হচ্ছে অবজারভেশনে রাখা, এটা হয়ে যাবে অবজারভেশন, এটা কারোর মানে সবসময় নজর রাখা যাবে, নজরদারিতে রাখা, এটা হবে অবজারভেশন। তারপরে অ্যান অরিজিনাল অর ইন্ডিজিনিয়াস ইনহ্যাবিটেন্ট, এটা হবে নেটিভ, ক্লিয়ার এতটা। এরপরে আমরা তাহলে রাইটিংয়ে চলে যাব। এখানে তিনটে রাইটিং দেওয়া আছে, দেখো তিনটেরই আমি উত্তর লিখিয়ে দেব। প্রথমে আছে রাইট অ্যান ইমাজিনারি ডায়ালগ বিটুইন আয়রন অ্যান্ড গোল্ড অন দেয়ার রেসপেক্টিভ ভার্চুস, আয়রন অ্যান্ড গোল্ড মানে লোহা এবং সোনার মধ্যে একটা কাল্পনিক একটা কথোপকথন তোমাদের লিখতে হবে, ডায়ালগ, যাদের নিজেদের যে ভার্চু বা গুণাবলী রয়েছে সেই নিয়ে। তো কিভাবে আয়রন অ্যান্ড গোল্ডের মধ্যে একটা ইমাজিনারি ডায়ালগ লিখবে দেখো।
প্রথমে লিখেছি আয়রন বলছে হাই গোল্ড, হাউ আর ইউ? হাই সোনা, তুমি কেমন আছো? গোল্ড তখন বলছে আই এম ফাইন, আমি ভালো আছি। ইটস নাইস টু সি ইউ আফটার এ লং টাইম, অনেক দিন পর তোমার সাথে দেখা হয়ে ভালো লাগছে। আয়রন তখন বলছে ইউ লুক সো সাইনি অ্যান্ড বিউটিফুল গোল্ড, নো ওয়ান্ডার দ্যাট মেনি পিপল ওয়ান্ট ইউ। তোমাকে, তুমি এত চকচকে, এত সুন্দর, এটা তো কোনো অবাক হওয়ার বিষয়ই নয় যে প্রত্যেকটা মানুষ তোমাকে চাইবে। গোল্ড বলছে দ্যাটস ট্রু আয়রন, হ্যাঁ সেটা ঠিক আয়রন, বাট ইউ টু ভেরি পপুলার অ্যামং পিপল, কিন্তু তুমিও মানুষজনদের মধ্যে খুবই পপুলার। নো হেভি ওয়ার্ক ক্যান বি ডান উইদাউট ইউ, কোনো প্রকার ভারী কাজ তোমাকে ছাড়া সম্ভবই নয়। আয়রন বলছে ইয়েস বাট ইউ আর মোস্ট কস্টলি দ্যান মি অ্যান্ড ইউ নিডস লেস প্লেস ফর সেফ কিপিং, পিপল লাইক টু মেক অর্নামেন্টস ইউজিং ইউ, ইউ আর ভেরি লাইট অ্যান্ড ভেরি শাইনিং। তখন লাইট অ্যান্ড ভেরি শাইনিং মেটাল, তাদেরকে বলছে যে তুমি, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু তুমি হচ্ছে আমার থেকেও অনেক দামি একটা ধাতু। তোমাকে সুরক্ষিত করে রাখার জন্য বেশি জায়গারও প্রয়োজন হয় না, আর মানুষজন তোমাকে দিয়ে গয়না বানাতে চায়, এবং তুমি খুবই হালকা ওজনের আর খুব চকচকে একটা ধাতু। গোল্ড দ্যাটস ট্রু, হ্যাঁ সত্যি, বাট ইউর কন্ট্রিবিউশন টু দিস ওয়ার্ল্ড ইজ আনডিনায়েবল, কিন্তু এই পৃথিবীতে তোমার অবদানও অনস্বীকার্য। নো কনস্ট্রাকশন ইজ পসিবল উইদাউট ইউ, কোনো প্রকার কনস্ট্রাকশন তোমাকে ছাড়া সম্ভবই নয়। ইউ আর এ ম্যাগনেটিক মেটাল, তুমি আবার একটা ম্যাগনেটিক মেটালও, অ্যান্ড সলিড টু, আর তুমি একটা সলিড মেটালও, অ্যান্ড ফর ইউর চিপ কস্ট এভরিবডি ক্যান বাই ইউ, আর তোমার এই স্বল্প মূল্যের জন্য তোমাকে, মানে সোনা থেকে তো লোহার দাম কম, তো এই দাম কমের জন্য তোমাকে সবাই কিনতেও পারে। আয়রন বলছে ইয়েস দ্যাটস ট্রু, হ্যাঁ এটা সঠিক। বোথ অফ উই আর ভেরি ইম্পর্টেন্ট ইন দিস আর্থ, এই পৃথিবীতে আমরা দুজনেই খুবই গুরুত্বপূর্ণ। গোল্ড বলছে ইয়েস, হ্যাঁ। আয়রন তখন বলছে ওকে গোল্ড, আই হ্যাভ টু গো, বাই। ঠিক আছে গোল্ড, আমাকে এখন যেতে হবে, বাই। গোল্ড তখন বললো বাই, সি ইউ সুন, বাই, আবার পরে দেখা হচ্ছে খুব শীঘ্রই। তাহলে দেখলে এটা কীভাবে আমি ছোট্ট করেই লিখেছি, কারণ 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে। তো এইভাবে তোমরা একটা কাল্পনিক কথোপকথন লিখতে পারো গোল্ড আর আয়রনকে নিয়ে, তাদের নিজেদের যে ভার্চু বা গুণাবলী সেই নিয়ে। দেখো একে অপরের গুণাবলীগুলোকে বলে দিল, এভাবেই কিন্তু ডায়লগ রাইটিংটা হলো। যেভাবে তোমাদের ঠিক লিখতে বলেছে তো সেভাবেই আমি লিখেছি, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী রাইটিংয়ে চলে আসবো 8 দাগের। রাইট অ্যান্ড লেটার টু ইউর ফ্রেন্ড লিভিং ইন অ্যানাদার স্টেট স্টেটিং ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য রিসেন্ট ফ্লাডস ইন সাম অফ দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো তোমার বন্ধুকে একটা চিঠি লেখো যে অন্য রাজ্যে থাকে, বর্তমানে পশ্চিমবঙ্গে একটা ফ্লাড হয়েছে, বন্যা, সেই বন্যা পরিস্থিতি বিবরণ দিয়ে তোমার বন্ধু যে অন্য একটা রাজ্যের বাসিন্দা তাকে চিঠি লিখতে হবে। তো এটা একটা পার্সোনাল লেটার, দেখো কিভাবে লিখবে। চিঠির শুরুতেই একেবারে ডান দিকের কোণে সেন্ডারের অ্যাড্রেস, মানে তুমি লিখছো, তোমার এখানে অ্যাড্রেস দিতে হবে। তারপরে শুরু করবে এভাবে মাই ডিয়ার, তারপর বন্ধুর নাম। ইউর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, ইউর লেটার তোমার, আমি বর্তমানে আমার হাতে তোমার চিঠি। অ্যাজ ডিসক্রাইবড বাই ইউ আই অ্যাম টু টেল ইউ, অ্যাজ ডিজায়ার্ড বাই ইউ আই অ্যাম টু টেল ইউ অ্যাবাউট মাই ইমপ্রেশনস অফ দ্য রিসেন্ট ফ্লাড ইন সাম ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তুমি জানতে চেয়েছো, সেই জন্য আমি তোমায় জানাচ্ছি চিঠির মধ্যে যে বর্তমানে পশ্চিমবঙ্গের কিছু জেলায় যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতির বিবরণ আমি তোমাকে এই লেটারে দিতে চলেছি। তাহলে প্রথমে ইন্ট্রোডাকশন এভাবে লিখতে হয় চিঠি, যে তুমি কী নিয়ে চিঠি লিখতে চলেছো সেটা প্রথম প্যারাগ্রাফে লিখবে। তারপরে সেকেন্ড প্যারাগ্রাফে পুরো ঘটনাটার বর্ণনা, মানে তুমি যে নিয়ে চিঠি লিখছো সেটা পুরোটা বর্ণনা করবে। দেখো এখানে লিখবে ইন সেপ্টেম্বর অফ লাস্ট ইয়ার দ্য ডিস্ট্রিক্টস বীরভূম, বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা অ্যান্ড সাম পার্টস অফ মিদনাপুর অ্যান্ড নর্থ 24 পরগনাস ওয়ার আন্ডার ড্রেডফুল ফ্লাড। গত বছরের সেপ্টেম্বরেই বীরভূম, বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ ও উত্তর 24 পরগনার কিছু অংশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। দেয়ার ওয়ার এক্সেসিভ রেনফল ইন দিস ডিস্ট্রিক্টস, এই জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। অ্যাজ এ রেজাল্ট অফ দিস মেনি ড্যামস ওয়ার ব্রোকেন অ্যান্ড এ লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটার ওয়াজ রিলিজড ফ্রম রিজার্ভার্স, যার ফলস্বরূপ কী হয়েছিল, অনেকগুলো ড্যাম ভেঙে গেছিলো এবং অনেক রিজার্ভার থেকে জলও ছাড়া হয়েছিল। ক্রপস ওয়ার্থ ক্রোর রুপিস ওয়ার ডিস্ট্রয়েড, বহু কোটি কোটি টাকার ফসল নষ্ট হয়েছিল। মেন টুক শেল্টার অন দ্য রোড ইন স্কুল বিল্ডিংস অর আন্ডার দ্য ওপেন স্কাই, মানুষজন রাস্তায় কিংবা স্কুলের বিল্ডিংয়ে কিংবা ফাঁকা খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছিল।
intestinal diseases and cholera broke out in the epidemic form. ইন্টেস্টিনাল বিভিন্ন রোগ এবং কলেরা মহামারীর আকার ধারণ করেছিল এই বন্যা পরিস্থিতির পরেই। Some social organizations collected contributions from the public in cash or kind to send them to the flood affected people. কিছু সামাজিক যে সোশ্যাল যে ওয়ার্কার সোশ্যাল অর্গানাইজেশনগুলো রয়েছে তারা বিভিন্ন মানুষদের থেকে টাকা পয়সা এবং অন্যান্য দ্রব্যাদি সংগ্রহ করে ওই বন্যা আক্রান্ত মানুষজনদের কাছে পৌঁছে দিয়েছিল। Contributions both from government and public were too less to meet the need of the affected people. কিন্তু তা করা সত্ত্বেও এই কন্ট্রিবিউশন মানে সরকার এবং মানুষদের যে কন্ট্রিবিউশন সেটাও কিন্তু এই বন্যা আক্রান্ত মানুষদের জন্য এনাফ ছিল না, যথেষ্ট ছিল না তাদের এই পরিস্থিতি থেকে বের করে আনার জন্য বা এই পরিস্থিতিকে ঠিক করার জন্য। এরপরে নেক্সট প্যারাগ্রাফে লিখবে নো মোর টুডে আজ আর নয়, কনভে মাই রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা জানিও। তারপরে শেষে লিখবে ইয়োর লাভিং ফ্রেন্ড দিয়ে তোমার নাম এবং চিঠির শেষে বাঁদিকের কোণে যাকে চিঠি পাঠাচ্ছ তার নাম এবং ঠিকানা। তো তাহলে তুমি এখানে বন্ধুর নাম যা দেবে এখানেও কিন্তু সেই একই নাম দেবে, কখনোই যেন সেটা উল্টে না যায়, অন্য না হয়ে যায়, লক্ষ্য রাখবে। তার নাম ঠিকানা দেবে এভাবে। আর অবশ্যই এখানে বলেছে অন্য রাজ্যের, তো অবশ্যই কিন্তু অন্য রাজ্য যেন ঠিকানাটা অন্য রাজ্যের ঠিকানা হয়, কখনো যেন ওয়েস্ট বেঙ্গলের ঠিকানা না হয়ে যায়, যেহেতু চিঠিটাই মেনশন করা আছে এই চিঠির ক্ষেত্রে। ঠিক আছে, তো এইভাবে তোমরা লেটারটা লিখবে। এরপরে চলে আসি পরবর্তী রাইটিংয়ে। এটা একটা প্যারাগ্রাফ রাইটিং। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন ই লার্নিং এ প্যানাসিয়া অর এ প্ল্যাটিউ বেসড অন দ্য ফলোয়িং পয়েন্টস। ই লার্নিং সম্পর্কে একটা প্যারাগ্রাফ, এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ রিসেন্ট টপিক, এখন অনলাইন লার্নিং, ই লার্নিং এইগুলোই একমাত্র উপায়। তো এইটা নিয়ে আসতেই পারে। দেখো কী কী লিখতে হবে, মেনশন করতে হবে, ইন্ট্রোডাকশন দিতে হবে, নেসেসিটি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আর কনক্লুশন। তো দেখো এই ই লার্নিং এ প্যানাসিয়া অফ অর এ প্ল্যাটিউ এটা নিয়ে কীভাবে তোমরা প্যারাগ্রাফ লিখবে। আমি এটাই হেডিং দিয়েছি, ই লার্নিং এ প্যানাসিয়া অর প্ল্যাটিউ। দেখো nowadays e-learning turns out to be more and more practiced. বর্তমানে ই লার্নিংটাই সব থেকে বেশি পরিমাণ ইউজ হচ্ছে। মেনি এডুকেশনাল ইনস্টিটিউশন স্টার্টেড টু শেয়ার দেয়ার কোর্সেস অনলাইন। অনেক এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান তাদের বিভিন্ন কোর্স অনলাইনে দিচ্ছে। বাট দেয়ার আর সাম অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ই লার্নিং। কিন্তু ই লার্নিংয়ের একটা কিছু ভালো দিকও আছে আবার কিছু খারাপ দিকও আছে। ই লার্নিং proves to be a great alternative of traditional learning. ট্র্যাডিশনাল লার্নিংয়ের একটা অল্টারনেটিভ হিসাবে দেখা দিয়েছে ই লার্নিং। স্টুডেন্টস হ্যাভ দ্য চান্স টু স্টাডি ইন দেয়ার ওন টাইম। ই লার্নিংয়ের ফলে কী হয়, স্টুডেন্টদেরকে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো স্টাডি করতে পারে। It represents a great way to study many fields and boost the level of self-motivation. তারা বিভিন্ন ফিল্ডে পড়াশোনা করতে পারে এবং তাদের মোটিভেশনকে অনেক বেশি বুস্ট আপ করতে পারে এই ই লার্নিংয়ের মাধ্যমে। ইট ইজ মোর অ্যাফোর্ডেবল, এটা অ্যাফোর্ডেবলও, অনেকটাই অ্যাফোর্ডেবল। উইথ বেসিক্যালি অ্যান ইন্টারনেট কানেকশন এ পারসন ক্যান অ্যাটেন্ড ডিফারেন্ট কোর্সেস। কারণ যদি কারোর কাছে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে সে বিভিন্ন এই ই লার্নিংয়ের মাধ্যমে বিভিন্ন কোর্স করতে পারবে। যেমন ধরো এই যে ইউটিউবে তারা বিভিন্ন এডুকেশনাল ভিডিও দেখতে পারবে, শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই এটা সম্ভব। বা গুগল সার্চ করে গুগলে পড়াশোনা করতে পারে। তো এটা অনেকটা বেশি অ্যাফোর্ডেবল, তার জন্য আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা টিচার বা আলাদা বইপত্র এগুলোর কিছুই প্রয়োজন হয় না। only in a small group of person না, but there are some disadvantages too. কিন্তু এই ই লার্নিংয়ের কিছু খারাপ দিকও আছে। only in a small group a person can develop properly. E-learning cannot offer human interaction. Sometimes it is tiresome and lacks joyful ambience of classroom. E-learning-এর কি খারাপ দিক না, একটা অল্পজন মানুষদের মধ্যেই একটা গ্রুপে পড়াশোনা করা যায়। আর এই ই লার্নিংয়ের মাধ্যমে হিউম্যান ইন্টারাকশন হয় না, যার ফলে কখনো কখনো এটা বোর হয়ে যায়, টায়ার্ড মনে হয় এই লার্নিংটাকে। আর ক্লাসরুমের মধ্যে একটা যে জয়ফুল একটা অ্যাম্বিয়েন্স বা একটা সুন্দর একটা আনন্দদায়ক পরিবেশ থাকে সেটাও এই লার্নিংয়ের মধ্যে হয় না। যেমন ধরো এই যে ভিডিওটা তোমরা দেখছো ইউটিউব ভিডিও, এখান থেকে তো তোমরা লার্নিং করছো, পড়াশোনা করতে পারছো, কিন্তু এখানে তোমাদের সাথে আমার ইন্টারাকশান হচ্ছে না, বা তোমাদের যদি এখানে কোনো প্রশ্ন থাকে সেটার উত্তর আমি এখন এই ভিডিওতে দিতে পারছি না, কারণ কি না সামনাসামনি মুখোমুখি ইন্টারাকশানটা হচ্ছে না। আবার যখন অনেকক্ষণ তোমরা মোবাইলে পড়াশোনা করবে তখন সেটা একটা টায়ার্ড হয়ে যাও তোমরা। সেখানে ক্লাসরুমের মধ্যে যে একটা মজার বা ছাত্র মানে বন্ধুদের সাথে একসাথে পড়ার যে মজা সেটা থাকে না। তো এটা হচ্ছে এর খারাপ দিক, মানে ভালো দিক থাকা সত্ত্বেও এটা হচ্ছে একটা খারাপ দিক, নেগেটিভ দিক।
Also, e-learning can be difficult if it is meant for disciplines and involve practice. এমনকি e-learning এর মধ্যে ডিসিপ্লিন এবং এর অভাব থাকে। In conclusion, online learning should be seen as a complement and extension of classical forms of learning. তাহলে আমরা শেষে আমরা কনক্লুশনে বলতে পারি যে ই লার্নিংটা একটা কমপ্লিমেন্ট হিসাবে কাজ করতে পারে, এক্সটেনশন হিসাবে কাজ করতে পারে ক্লাসিক্যাল ফর্ম রাইটিং, মানে এমনি যে ট্র্যাডিশনাল যে লার্নিং তার একটা পার্ট হতে পারে এই ই লার্নিং, কিন্তু কখনো ই লার্নিংটাই সব কিছু নয়। ই লার্নিং ট্র্যাডিশনাল লার্নিংয়ের একটা পার্ট। Not even the best e-courses can fully replace the personal contact with a teacher or the human relationship that develops in a group. যদিও একটা বেস্ট যদি ই লার্নিং দেওয়া হয়, যেটা সবথেকে ভালোভাবেও যদি কাউকে ই লার্নিং বা ই কোর্স করানো হয়, সেটাও কিন্তু ওই একটা টিচার স্টুডেন্টের মধ্যে একসাথে দাঁড়িয়ে বা একসাথে সামনাসামনি মুখোমুখি পড়ানোর যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে কখনোই রিপ্লেস করতে পারে না, পুরোপুরি রিপ্লেস করতে পারে না। যেটা একটা গ্রুপে থেকে বা একটা স্কুলে বা একটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যে পড়াশোনাটা হয়, সেটাকে পুরোপুরিভাবে রিপ্লেস কখনোই বেস্ট ই কোর্সও করতে পারে না। তো এটাই হচ্ছে ই লার্নিংয়ের নিয়ে প্যারাগ্রাফ, এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ রিসেন্ট টপিক জানো, বারবারই বলছি রিসেন্ট টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা এইটা ভালো করে দেখে নাও। আচ্ছা, তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি 78 নাম্বার পেজের ক্যানিং মডেল স্কুলের পুরো সেটটা করিয়ে দিলাম। তোমরা এইভাবেই ভিডিওগুলো ফলো করতে থাকো, কারণ আমি এবিটে টেস্ট পেপার পুরোটা সলভ করে দিয়েছি। প্রত্যেকটা পেজে সিন আনসিন গ্রামার রাইটিং করে দিয়েছি, যতগুলো পেজ ছিল। তোমরা যারা রোজ দেখো তারা জানো নিশ্চয়ই, যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নাও। আর টেস্ট পেপারের এই পর্ষদের যে টেস্ট পেপার, সেটাও আমি পুরোটাই সলভ করে দেবো, তোমাদের পরীক্ষার আগেই করে দেবো, কোনো চিন্তা করো না। তোমরা ভিডিওগুলো ফলো করতে থাকো, প্রতিদিনকার ভিডিও প্রতিদিন দেখতে থাকো, তাহলে দেখবে প্রতিদিন একটা করে পেজ তোমাদের রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করতে থাকো। থ্যাংক ইউ।